হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের হাই মাদ্রাসার টেস্ট পেপার 2024-25 ম্যাথামেটিক্সের পেজ 170 নম্বর পেজের 2 মার্কসে অর্থাৎ 4 দাগের যে 2 মার্কের কোশ্চিনগুলো আছে সেই সমস্ত কোশ্চিনের অ্যান্সারগুলো নিয়ে আমি আজকের এই ভিডিওয় আলোচনা করব। ওকে, এবং অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর আমি যে পিডিএফের কথা বলেছিলাম সেই পিডিএফটা তোমরা নিতে পারো, ঠিক আছে? সেই পিডিএফের মূল্য আমি 50 টাকা রেখেছি। ম্যাথের তোমার 1 মার্ক 2 মার্কের 10টা সেটের সমস্ত অ্যান্সার পিডিএফ, যে তোমার ভিডিওটা দেখছো যেভাবে পিডিএফটা আছে এইভাবে কিন্তু থাকবে পরপর, ঠিক আছে? তো তোমরা নিতে পারো। কিভাবে নিবে সেটা আমি আমার ওই হোয়াটসঅ্যাপে নম্বরটা দিয়েছি, সেখানে যোগাযোগ করো। কিভাবে নিবে সেটা আমি কিন্তু তোমাদের বলে দেবো, ঠিক আছে? আর হোয়াটসঅ্যাপ নম্বরটা আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, ঠিক আছে? এবং তার সঙ্গে বলবো, যদি কেউ একদম দিতে পারবে না, টাকা দিতে পারবে না, ঠিক আছে, সেও বলবে। যদি অসুবিধা থাকে তাহলে সে পিডিএফটা নিতে পারে, ঠিক আছে? এবং সামর্থ্য থাকলে অবশ্যই বলবো তোমাদের সেই টাকাটা দিয়ে দিতে। তাহলে শুরু করা যাক। শুরু করার আগে বলে দিই, তোমার চ্যানেলটা নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমার সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো হলে অবশ্যই বন্ধুদের শেয়ার করুন, কমেন্ট করে জানাবে। তাহলে শুরু করা যাক। ফার্স্ট 4 দাগের 1-এর যে কোশ্চিনটা বলেছে যে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ আসলের এতটি অংশ হবে তা নির্ণয় করে। এখানে একটু মাথায় রাখবে, এখানে কি বলেছে যে সুদ আসলের এতটি অংশ। তাহলে সুদটা যদি জানা থাকে তাহলে সুদ আসলটা পেয়ে যাব, সুদ আসল পেয়ে গেলে আবার আসল পেয়ে যাব। তাহলে অঙ্কটা কিভাবে করব সেটা আমাকে বের করে নিই। তো প্রথমে আমরা ধরে নিচ্ছি যে সুদ আসলের পরিমাণ কত বলো তো, x টাকা। প্রথমে আমরা ধরে নিলাম যে সুদ আসলের পরিমাণ কী বলো তো, সুদ আসলের পরিমাণ ধরে নিলাম আমরা x টাকা ধরে নিলাম, যে ধরি সুদ আসলের পরিমাণ x টাকা। তাহলে সুদ আসলের পরিমাণ x টাকা ধরলাম। তাহলে এবার সুদ কত বলেছে, সুদ আসলের 2/5 অংশ। তাহলে সুদের পরিমাণ কী পাবো, তাহলে সুদের পরিমাণ পাবো x গুণিত 2/5 সমান 2x/5 টাকা। আশা করছি বুঝতে পারলে এই 2 লাইন। যে সুদ বলা আছে সুদ আসলের 2/5 অংশ, তো সুদের আসলটা ধরলাম x টাকা, তাহলে সুদ কত হবে 2x/5 টাকা। তাহলে সুদ আসলের পরিমাণ পেয়েছি, তাহলে এখান থেকে আসলের বের করতে পারবো। তাহলে আসল সমান কী পাবো, যে আমরা সুদ আসল থেকে যদি সুদের পরিমাণটা বাদ দিয়ে দিই তাহলে আমরা আসল পেয়ে যাব। আসল সমান x - 2x/5। তাহলে এখানে ক্যালকুলেশন করে আমরা কী পাচ্ছি, দেখো ক্যালকুলেশন করে পাচ্ছি যে 3x/5। আশা করছি তোমরা ক্যালকুলেশনটা পারবে, বুঝে গেছো কীভাবে কী করেছি। ভগ্নাংশের যোগ বিয়োগ করেছি, ভগ্নাংশের বিয়োগ করেছি, সিম্পল জিনিস। তাহলে অ্যান্সারটা পাচ্ছি এখানে আসলটা কত, 3x/5। তাহলে এখানে দেখো যে আমরা কী চেয়েছি, সুদের হার চেয়েছে। সুদের হারের জন্য আমাদের কী দরকার, আসল দরকার, সুদ দরকার, সময় দরকার। তাহলে সবই তো পেয়ে গেছি। তাহলে সবই যখন পেয়ে গেছি তখন সুদের হার বের করতে আশা করছি আর অসুবিধা হবে না। এর সময় দেওয়া আছে কত, 10 বছর। তাহলে সুদের হারের ফর্মুলা কী জানি আমরা, সুদের হারের ফর্মুলা হচ্ছে I ইন্টু 100/PT। এবার আমরা মান বসাচ্ছি, দেখো আয়ের মান অর্থাৎ সুদের মান কত পেয়েছি, সুদের মান পেয়েছি আমরা 2x/5 ইন্টু 100 তো আছেই থাকলো, বাই পি এর মান পেয়েছি 3x/5 ইন্টু টি এর মান হচ্ছে 10। এবার আমরা ক্যালকুলেশন কাটাকাটি করছি। এখানে 5 কুড়ি 100 করে দিয়েছি, 5 দিয়ে 10 করে দিয়েছি, তাহলে উপরে পাচ্ছি আমরা কত, 20 দিয়ে 40, আর 40x বাই নিচে 6x, আবার x কেটে যাচ্ছে, আবার 2 দিয়ে কাটছে, 3 2 6, 20 2 40, তাহলে কত পাচ্ছি 20/3, অর্থাৎ 6.2/3%। আশা করছি তোমরা এই সুদের অঙ্কটা বুঝতে পেরেছো, ঠিক আছে? এই অঙ্ক তোমার নাম্বারটা হয়তো চেঞ্জ করে দিতে পারে, এই অঙ্কটা থাকবে, তো তোমাদের কি শিখে নিতে হবে কীভাবে আসলো। নেক্সট কোশ্চিন 2 নম্বর কোশ্চিন দেখো, 4 দাগের 2 নম্বর কোশ্চিন বলেছে যে দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ 1500 টাকা এবং রাজীবের মূলধন 6000 টাকা এবং লাভ 900 টাকা হলে আফতাবের মূলধন কত তা নির্ণয় করো। এই অঙ্কটা কিন্তু অলরেডি কিন্তু তোমাদের দেখবে অ্যান্সারটা হবে 4000, অলরেডি 166 পেজে 4-এর 1 নম্বর টেস্ট পেপার এবিটি বলছি,
হায়ার ম্যাথমেটিক্সের টেস্ট পেপারে 166 পেজের যে 4-1 নম্বর কোশ্চেন আছে, সেই কোশ্চেনটা এটা কিন্তু দেওয়া আছে। আর এই কোশ্চেনের অ্যান্সারটা কিন্তু কীভাবে আমি পেলাম সেটা কিন্তু আগের ভিডিও আমরা বলে দিয়েছি, তোমরা দেখে নিবে। 166 পেজের যে ভিডিওটা আমি দিয়েছি সেই ভিডিও তোমরা একবার সেখান থেকে দেখে নিও, ঠিক আছে, তো কীভাবে আমরা অ্যান্সারটা করেছি। অথবা আমি এই ভিডিও ডেসক্রিপশনে আমি এই ক্লাসের লিঙ্কটা আমি দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিও। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলেছে সরলতম মান নির্ণয় করো। সরলতম মান নির্ণয় করো কিভাবে করতে হবে, দেওয়া আছে আমার অঙ্ক যে √12 প্লাস √18 প্লাস √27 মাইনাস √32। এবার কি করব আমরা, যে 12কে আমরা উৎপাদকে বিশ্লেষণ বা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ ভেঙে দিচ্ছি। যে √12 সমান 12-র পরিবর্তে রুট তো আছে থাকলো, আর 12 পরিবর্তে দেখো তো লিখতে পারবো 2 × 2 × 3। তোমরা কীভাবে ভাঙবে দেখে নাও, যে 12কে কীভাবে ভাঙবে, 2 দিয়ে যায়, 6 দিয়ে 12, আবার কি দিয়ে যায়, 2 দিয়ে যায়, 3 দিয়ে 6। এরকমভাবে প্রত্যেকটা টার্মকে আমরা কিন্তু ভাঙবো, ঠিক আছে। ভেঙে দেখো 12কে ভেঙে আমরা কী পেলাম, 2 × 2 × কি 3 পেলাম, ঠিক আছে। তো এরকমভাবে 18কেও ভাঙবে, 27কেও ভাঙবে, 32কেও ভাঙবে, এবং সেটাকে ভেঙে আমরা কি পেয়েছি, 12কে ভেঙে পেয়েছি 2 × 2 × 3, 3 × 3 × 2 18কে ভেঙে, 27কে ভেঙে পেয়েছি 3 × 3 × 3, এবং 32কে ভেঙে পেয়েছি 2 × 2 × 2 × 5, মানে 5টা 2-এর গুণফল। ওকে, এবার দেখো এখানে দেখো রুট যদি আমরা উঠাতে যাই তাহলে দুটোর পরিবর্তে একটা সংখ্যা নিতে পারি। তাহলে 2 × 2 এর পরিবর্তে বাইরে 2 চলে আসলো, আর ভিতরে 3 একটা আছে, তো থেকে গেল। তো 2√3, একই রকম এখানেও 3√2, এখানে 3√3, এখানে -4√2। এবার আমরা যোগ বিয়োগ করব। দেখো এখানে +2√3, এখানে তোমার এখানে +3√3, তাহলে 2টা এবং 3টা যোগ করলে কত হয়, 5টা √3। তো 5টা √3 দিয়েছি। এখানে মতো +3√2 আর -4√2, তাহলে দুটা ডবল চিহ্ন, অর্থাৎ একটা প্লাস একটা মাইনাস আমরা কী করতে হবে, বিয়োগ করতে হবে। কোথা থেকে বিয়োগ করব, বড়টা থেকে বিয়োগ। তো 4 থেকে 3 বাদ দিলে কত, 1, তাহলে কি 1, √2 1, তাই জন্য √2 বসে। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 5√3 -√2। আশা করছি বুঝতে পেরেছো। এরপরে আসি 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কটা কী বলেছে, 4 নম্বর অঙ্কটা বলেছে দেখো অনুপাত অনুপাত থেকে যে A:B বৈষ্ণব অনুপাতের উভয় পদ থেকে কত বিয়োগ করলে বৈষ্ণব অনুপাতটি M:(n) হবে। অর্থাৎ বলে দিয়েছে যে এই অনুপাতটা আছে, এই অনুপাতের প্রত্যেকটা পদ থেকে, মানে উভয় পদ থেকে যদি আমরা কত বাদ দিই, কত বাদ দিলে সেই অনুপাতটা কী হবে, M:(n) হবে। তো আমরা ধরে নিলাম যে ধরেই এক্স বিয়োগ করতে হবে। যদি এক্স বাদ দিয়ে দিই বা এক্স বিয়োগ করি উভয় পদ থেকে, অর্থাৎ এ থেকে এবং বি থেকে যদি এক্স বাদ দিয়ে দিই, তাহলে তাদের সেই অনুপাতটা কী হবে, M:(n) হবে। তো ধরে নিলাম যে এক্স বিয়োগ করতে হবে। তাহলে শর্ত কী বলেছে, শর্ত বা অতএব কী লিখতে পারি যে A:(b মানে কি A/b। এবার কী বলেছে, কী ধরলাম আমরা, যে এখান থেকে আমরা এক্স বাদ দিব, এক্স বাদ দিচ্ছি, তাহলে A-x বা B-x, আর এক্স বাদ দেওয়ার পরে যে অনুপাতটা পাবো বলে দিয়েছে সেটা হচ্ছে M:(n). ঠিক আছে, এবার এখান থেকে ক্যালকুলেশন করে আমাকে এক্সের মান বের করতে হবে। এক্সের মান কীভাবে বের করছি দেখো, কোনাকুনি গুণ করছি। কার সঙ্গে, প্রথমে n এর সঙ্গে A-x এর গুণ, তাহলে an-nx = bm-mx, কোনাকুনি গুণ করে পেলাম। এবার কি করছি, এক্স টার্মগুলোকে একদিকে নিয়ে চলে আসছি, যেহেতু আমার এক্সের মান বের করতে হবে। তো এক্সের টার্মগুলো কী কী আছে, -nx থাকলো, আর -mx-টাকে পরে কী পেয়ে যাবো, +mx = bm আর -an। এবার দেখো এই টার্ম থেকে কিন্তু আমরা এবার এক্স কমন নিতে পারি। তো এক্স কমন নিলে কী পাবো, যে m-n, প্লাসের মানটা আমি আগে বসিয়ে দিয়েছি, ঠিক আছে। তাহলে m-n = bm-n থাকলো। তাহলে অতএব x সমান কী পাবো, b-n/m-n। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে কত বিয়োগ করলে A:(b অনুপাতের উভয় পদ থেকে কত বিয়োগ করতে হবে, বিয়োগ করতে হবে bm-n/m-n। বিয়োগ করলে আমরা অনুপাতটা কী পাবো, M:(n) অনুপাতটা আসবে। তারপরে 5 নম্বর কোশ্চেন দেখো। 5 নম্বর কোশ্চেনটা বলেছে যে ও কেন্দ্রীয় বৃত্তের AB ও CD দুটি জ্যায়ের দৈর্ঘ্য, ও কেন্দ্রীয় বৃত্তে AB ও CD জ্যায়ের দুটির দৈর্ঘ্য সমান, মানে যে দুটো AB এবং CD জ্যা দুটি আছে সেই দুটো জ্যায়ের দৈর্ঘ্য কিন্তু সমান, এবং কোণ AOB সমান 60 ডিগ্রি, CD সমান 6 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে সেটা বের করতে বলেছে। ঠিক আছে, বৃত্তের ব্যাস অর্থাৎ কেন্দ্র থেকে পরিধির দূরত্বটা কত সেটা বের করতে বলেছে। প্রথমে দেখো ত্রিভুজ, এই যে প্রথমে আমরা এবি একটা জ্যা এবং সিডি একটা জ্যা, যার দৈর্ঘ্য কিন্তু সমান, ঠিক আছে, এও এবং ওবি যুক্ত করে দিয়েছি। এবার দেখো এখানে যে ত্রিভুজ ও এবি এই ত্রিভুজটাতে দেখো
ও এ সমান ও বি সমান কি বৃত্তের ব্যাসার্ধ, কারণ আমরা জানি বৃত্তের ব্যাসার্ধ কি সবসময় কি সমান হয়। কোণ ও এ বি, তাহলে দেখো আমরা একটা ফর্মুলা জানি যে দুটা বাহুর দৈর্ঘ্য যদি সমান হয়, একটা ত্রিভুজের যে কোনো দুটা বাহুর দৈর্ঘ্য সমান হয়, তাহলে তাদের যে বিপরীত অন্তস্থ কোণ আছে সে কোণ দুটো কী হবে সমান হবে। তাহলে লিখতে পারো অতএব কোণ ও এ সমান সমান কোণ ও বি এ, ঠিক আছে, এটা কিন্তু ফর্মুলা। এবং কোণ এ ও বি সমান সমান এটা দেওয়া আছে, ঠিক আছে, কোণ এ ও বি সমান দেওয়া আছে। তাহলে আমরা তিনটা কোণের মান পেয়ে গেলাম, এই দুটো কোণ আর এই দুটো কোণ কি সমান। তাহলে একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি আমরা কি জানি, একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি জানি 180 ডিগ্রি। একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত 180, সেটাই বসালাম। যেখানে কোণ ও এ বি আর কোণ ও বি এ সমান সমান কি দুটো সেম কোণ, তাহলে কি যোগ করে লিখতে পারবো, অতএব 2 কোণ ও এ বি প্লাস 60, কারণ এটার মান 60 দেওয়া আছে ইজিক্যাল টু 180 ডিগ্রি। তাহলে এখান থেকে কোণ ও এ বি, ও এ বির মান কত পেলাম 60 ডিগ্রি। আর ও এ বি মানে কি, ও এ বি মানে কি ছিল, এই যে ও এ বি মানে হচ্ছে ও বি এ। তার মানে ত্রিভুজের কোণ তিনটা মান পেয়ে গেলাম, তিনটা কোণের মানে কি বলতো, তিনটা কোণের মানই হচ্ছে সমান, অর্থাৎ 60 ডিগ্রি। তার মানে কি এটা একটা কি, এটা একটা সমবাহু ত্রিভুজ। আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কী হয় সমান হয়। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রতিটা বাহুর দৈর্ঘ্য কী হবে সমান হবে। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত হয়ে যাবে, তাহলে 6 সেমি হবে। বৃত্তের ব্যাসার্ধ 6 সেমি বলতে তুমি দেখো আমরা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান পেয়ে গেলাম, যে ও এ ও বি এবং এ বি। আর এ বির মান আমাদের জানা আছে, এ বির মান যদি 6 সেমি হয় তাহলে ও বি এর মানও 6 সেমি হবে, ও এর মানও 6 সেমি হবে। ঠিক আছে, আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। ঠিক আছে, নেক্সট কোশ্চিন 6 নম্বর কোশ্চিন বলেছে, দেখো 6 নম্বর কোশ্চিন বলেছে 16 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র থেকে 70 সেমি দূরত্বে অবস্থিত বহিস্থ একটি বিন্দু থেকে অঙ্কিত বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য হিসাব করো। অর্থাৎ যে 16 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট, 16 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র থেকে 17 সেমি দূরে, 17 সেমি দূরে অবস্থিত বহিস্থ একটি বিন্দু থেকে অঙ্কিত বৃত্তের স্পর্শকের মান নির্ণয় করতে বলেছে। আর একটা ব্যাসের মান কত দেওয়া আছে 16 সেমি দেওয়া আছে, পুরোটা দেওয়া আছে 16 সেমি এবং কেন্দ্র থেকে এইটুকুটা দেওয়া আছে তোমার 17 সেমি। তো অঙ্কটা কীভাবে করবো দেখো, প্রথমে আমরা কী লিখছি, যে ধরলাম যে ধরি ও কেন্দ্র বৃত্তের কেন্দ্র ও থেকে ওপি সমান সমান 17 সেমি, এই ওপি সমান 17 বলে দিয়েছে। দূরে অবস্থিত বিন্দু, দূরে অবস্থিত পি বিন্দু থেকে বৃত্তের ওপর স্পর্শ হচ্ছে পি কিউ। আমরা ধরলাম যে ও কেন্দ্র বৃত্তের কেন্দ্র ও থেকে ওপি সমান 17 সেমি দূরে অবস্থিত, মানে এই যে এখানে দূরে অবস্থিত পি বিন্দু থেকে যে স্পর্শকের দূরত্বটা আমরা ধরলাম যে পি কিউ, বা এক্সও তুমি ধরতে পারতে, এক্স ধরতে পারতে, ওয়াই ধরতে পারতে, যাই ধরতে পারে, ঠিক আছে। তো নাম দেওয়া আছে আমি লিখে দিলাম পি কিউ, এটা আমরা ধরে নিলাম। এবার দেখো যে ও কিউটা কী বলো তো, ও কিউটা হচ্ছে একটা বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই ও কিউটা বৃত্তের ব্যাসার্ধ, আর ব্যাসের দৈর্ঘ্য কত দেওয়া আছে 16 সেমি দেওয়া আছে। তাহলে ব্যাসার্ধ ও কিউ সমান কত পাবো 8 সেমি পেয়ে যাবো, কারণ বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 16 সেমি। আর ব্যাসার্ধ যদি পাই তাহলে ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে তো আমরা কী যে পেয়ে যাবো ব্যাসার্ধ পেয়ে যাবো। তাহলে ও কিউ এর মান পেয়ে গেলাম কত 8 সেমি। তাহলে ওপি পেয়ে গেলাম তোমার 17 সেমি, ও কিউ সমান পেয়ে গেলাম 8 সেমি। তাহলে ও কিউপি বা পি কিউ বের করতে পারবো, কারণ এটা একটা তোমার কি সমকোণী ত্রিভুজ হয়ে গেল। সমকোণী ত্রিভুজ তাহলে কী করছি, যে সমকোণী ত্রিভুজ ও পি কিউ থেকে পাই লিখতে পারবো যে পিথাগোরাসের উপপাদ্য লিখতে পারবো। পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে কি, যে ও কিউ স্কোয়ার প্লাস ও পি স্কোয়ার সমান সমান ওপি স্কোয়ার। ঠিক আছে, ওপিটা কী বলো তো, ওপিটা এখানে অতিভুজের কাজ করছে, আর ও কিউটা হচ্ছে লম্বের কাজ করছে, আর পি কিউটা হচ্ছে ভূমি কাজ করছে। এবার দেখো আমি এবার সিম্পল মানটা বসাচ্ছি, দেখো মান বসালে কিন্তু অ্যান্সারটা আমার হয়ে যাচ্ছে। এখানে দেখো যে ও কিউ প্লাস কিউপি সমান সমান ওপি স্কোয়ার, তাহলে ও কিউ সমান 8, কিউপি স্কোয়ার বের করতে বলেছে, আর ওপি সমান 17। তাহলে কিউপি স্কোয়ার সমান সমান 17 স্কোয়ার করলে 289, আর 8 স্কোয়ার করলে 64, আর সমানের পানি চলে বলে -64 হয়ে গেল। তাহলে কিউপি স্কোয়ার সমান কত পাচ্ছি 225। তাহলে কিউপি সমান কত পাচ্ছি √225। ওকে, তাহলে কিউপি সমান কী হবে 15। তাহলে স্পর্শকের দৈর্ঘ্য কত হয়ে যাবে 15 সেমি। আশা করছি বুঝতে পেরেছো। তারপরে কোশ্চিনে আসি। তারপরে কোশ্চিন যেটা বলেছে দেখো 7 নম্বর কোশ্চিন। 7 নম্বর কোশ্চিন বলেছে ত্রিভুজ এবিসি এর এ বিন্দু থেকে বিসি বাহুর ওপর এডি লম্ব। ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর
বিসি বাহুর ওপর এডিটা কি বলেছে, লম্ব বলেছে। আর বিসি বাহুর সঙ্গে ডি বিন্দুতে মিলিত হয়, বিসি বাহুর সঙ্গে ডি বিন্দুতে মিলিত হয়, ঠিক আছে। যদি বিডি যদি এইটুকুটা যদি 8 সেমি হয় এবং ডিসিটা যদি 2 সেমি হয় তাহলে, এবং এডিটা যদি 4 সেমি হয়, তাহলে কোণ বিএসি এর মান, মানে এই কোণের মান বের করতে বলেছে। তো দেখি কীভাবে বের করে। সমকোণী ত্রিভুজ, এখানে সমকোণী ত্রিভুজ এডিবি থেকে পাই, এডিবি থেকে কী পাবো, যে অতিভুজ স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখানে কী করছি, যে অতিভুজ স্কোয়ার মানে এবিটা অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এডি স্কোয়ার প্লাস ডিবি স্কোয়ার। মান দেওয়া আছে, এডির মান দেওয়া আছে, ডিবির মান দেওয়া আছে, গিয়ে পাচ্ছি তোমার কী বলো তো 80। এবি স্কোয়ার সমান পেয়ে গেলাম 80। একই রকমভাবে আরেকটা যে ওই পাড়ের ত্রিভুজ পেয়েছিলাম, যে কোন সমকোণী ত্রিভুজ এসিডি থেকে কী লিখতে পারি, এসি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। ছবিটা একবার দেখে নেবে, ঠিক আছে। গিয়ে আমরা এখানে ক্যালকুলেশন করে পাচ্ছি কী বলতো 20, অর্থাৎ এসি ইজিক্যাল টু পেয়ে গেলাম 20। তাহলে বিসি সমান কি, এখানে তোমার বিসি সমান কী লিখতে পারবো, দেখো তো ছবিতে বিসি সমান সমান লিখতে পারবো বিডি প্লাস ডিসি বা সিডি, বিডি প্লাস সিডি। তো ওটাই লিখছি যে বিসি সমান সমান বিডি প্লাস ডিসি। তাহলে মান করেছে 10 সেমি পেয়ে গেলাম, বিসির মান কত পেয়ে গেলাম 10 সেমি। তাহলে বিসি স্কোয়ার সমান কত হবে, যদি স্কোয়ার করে দিই বিসিকে তাহলে কত পাবো 100 সেমি। তাহলে বিসি স্কোয়ার সমান সমান কী হচ্ছে, এবি স্কোয়ার প্লাস সি সমান কত, এটা কী পড়েছে, এটা একটা কী হয়েছে, যে বিসি স্কোয়ার সমান সমান কী হয়েছে, এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। কারণ বিসি স্কোয়ার 100 আর এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার করে তোমরা কত পাবো 100 পাবো। ওকে, তাহলে এই যে টার্মটা পেলাম, এই টার্মটা আমরা একটা কী হতো পিথাগোরাসের উপপাদ্য পেলাম না। আর পিথাগোরাসের উপপাদ্যের কী উৎপন্ন হয়, সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে মানে কত 90 ডিগ্রি, অর্থাৎ কোণ বিএসির মান কত হয়ে যাবে 90 ডিগ্রি হয়ে যাবে। ওকে, তারপরে 8 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে। 8 নম্বর কোশ্চেন একটা মান নির্ণয় করতে বলেছে, যে 1/3 cos 30। এই অঙ্কগুলো কিন্তু তোমরা একবার শিখে নিলে, একবার বুঝে নিলে, যে অঙ্ক দেবো কিন্তু তোমাদের আর অন্য অঙ্ক প্র্যাকটিস করতে হবে না, মানগুলো জানতে হবে। তো তোমাদের বলবো, তোমাদের বইয়ের যে চ্যাপ্টারে ত্রিকোণমিতির চ্যাপ্টারে একটা ছক আছে, ঠিক আছে, একটা ছক আছে, সেই ছকের যে মানগুলো তোমরা সেখানে দেখে নিও। তো মান না জানলে কিন্তু এই অঙ্কগুলো তোমরা পারবে না। তো 1/3 cos 30 বাই 1/2 sin 45 প্লাস tan প্লাস sin 60 ডিগ্রি বাই cos 30 ডিগ্রি। এবার দেখো 1/3 ইন্টু √3/2, কারণ cos 30-র মান হচ্ছে √3/2। একই রকমভাবে 1/2 sin 45-এর মান হচ্ছে 1/√2 প্লাস tan 60-র মান হচ্ছে √3, আর cos 60-র মান কত হচ্ছে, cos 30-র মান হচ্ছে কি √3/2। এবার ক্যালকুলেশন করছি, দেখো কীভাবে, যে শুধু উপরে মান বসলাম, মান বসানোর পরে আমাদের ক্যালকুলেশন। উপরে কী পাচ্ছি দেখো তো √3/6, উপরে পাচ্ছি কত √3/6 ইন্টু এখানে কী পাচ্ছি 1/2 √2 পাচ্ছি, যেহেতু বাই আকারে আছে তাহলে উল্টে গুণ করে দিয়েছি, তাহলে উল্টে গিয়ে কী হবে 2√2 হবে, প্লাস এখানেও √3 ইন্টু উল্টে যাবে, গুণ করছি যেহেতু উল্টে যাবে 2/√3, তাহলে √3 কেটে যাচ্ছে, এখানে 3 2 6 কেটে যাচ্ছে, তাহলে পরে থাকছে কত, উপরে পাচ্ছি কত √6, মানে √2 ইন্টু √3, √6 আর নিচে 3 প্লাস এখানে পাচ্ছি 2। এটাকে আবার যদি ভগ্নাংশের যোগ বিয়োগ করতে যাই তাহলে কী পাবো 3 লসাগু, তারপরে থাকছে এখানে √6 প্লাস 3 2 6, তাহলে আমার অ্যান্সার হয়েছে কত √6 প্লাস 6/3। আশা করছি বুঝতে পেরেছ। এরপরে আসি আমরা 9 নম্বর কোশ্চেনে। 9 নম্বর কোশ্চেন বলেছে দেখো, যে sin 10θ = cos 8θ, sin 10θ = cos 8θ এবং tan θ ধনাত্মক সূক্ষ্মকোণ হলেন tan 9θ এর মান নির্ণয় করো। tan 9θ এর মান নির্ণয় করতে বলেছে। প্রথমে দেখো আমরা sin 10θ = cos 8θ। তাহলে এবার কি করছি, আমরা sin 10θ রেখে দিলাম, তাহলে আমরা cos 8θ পরিবর্তে লিখতে পারো, দেখো তো sin 90 ডিগ্রি মাইনাস 8θ, কারণ আমরা sin 90 মাইনাস থিটা, যে sin 90 মাইনাস থিটার ফর্মুলা আমরা কি জানি, যে cos থিটা। তাহলে cos থিটার পরিবর্তে আমরা লিখতে পারবো sin 90 ডিগ্রি মাইনাস 8θ। এখানে থিটার জায়গায় কি আছে 8θ আছে, ঠিক আছে, তো এতে তো কোনো প্রবলেম নেই। তাহলে cos 8θ জায়গায় লিখলাম আমরা কী বলতো sin 90 মাইনাস 8θ, তাহলে sin কেটে দেখছে, তাহলে পড়ে থাকছে কত tan θ = 90 মাইনাস 8θ, ঠিক আছে। এবার থিটা মান বের করতে হবে, তাহলে বা দিয়ে tan θ আর উপরে 8θকে এপারে চলে আসলাম, তাহলে কী হলো প্লাস 8θ হয়ে গেল, সমান সমান কত 90।
এবার দেখো তাহলে কী পাচ্ছি, যে 18 থিটা সমান সমান 90, তাহলে থিটা সমান কত পাচ্ছি, 90/18 সমান সমান 5। বের করতে বলেছে আমাকে ট্যান 9 থিটার মান। তো ট্যান 9 থিটা সমান সমান কি, ট্যান ইন্টু 9 ইন্টু 5, কারণ থিটার মান 5 পেয়েছি। তাহলে ট্যান 45, আর ট্যান 45-এর মান কত, 1। আশা করছি অঙ্কটা বুঝতে পেরেছো। এরপরে আসি আমরা 10 নম্বর কোশ্চেনে। এবং 10 নম্বর কোশ্চেনটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমার সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। এবং তোমাদের বলবো, তোমরা যদি 4 দাগের বাদ দিয়ে 5, 6, 7-এর অঙ্কগুলো চাও, তাহলে কোন স্কুলে সেটটা করাবো ফার্স্টে, সেটা কিন্তু তোমরা আমাকে বলবে। বীজগণিত তোমাদের ফার্স্ট টাইম যেটা বলবো সেটা হচ্ছে যে বীজগণিতের জিনিসগুলো ভালো করে করে নিও, ঠিক আছে। তো 10 নম্বর কোশ্চেনটা দেখো। 10 নম্বর কোশ্চেনে বলেছে একটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% হ্রাস করা হলো এবং উচ্চতা 50% বৃদ্ধি করা হলো। কখন? তার আগে। আগে কতটা আছে সেটা জানা নেই, বলছে 50% ব্যাসার্ধ হ্রাস করা হলো এবং উচ্চতা 50% বৃদ্ধি করা হলো। তাহলে চোঙের আয়তনে শতকরা কত পরিবর্তন হলো সেটা বের করতে বলেছে। অর্থাৎ এখন আমি বর্তমানে যে জায়গাটায় আছি, অন্য জায়গায় গিয়ে মানে বৃদ্ধি করা হলো। এখন ধরো যে জিনিসটা খাচ্ছি, তার যা দাম, 2 দিন বা 5 দিন পরে সে জিনিসটার দামটা কোথাও কমে যাচ্ছে আবার বেড়ে যাচ্ছে। তো কতটা বাড়ছে বা কতটা পরিবর্তন হলো সেটা বের করতে বলেছে। তো এখানে প্রথমে আমরা ধরে নেব যে ধরি লম্ববৃত্তাকার চোঙটির ব্যাসার্ধ r একক এবং উচ্চতা h একক ধরিলাম। প্রথমে লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক এবং উচ্চতা h একক ধরিলাম। তখন চোঙটির আয়তন কী হবে? তখন চোঙটির আয়তন হবে পাই r স্কোয়ার h। এটা একদম বর্তমান উপস্থিত বা আগের বলতে পারো, যে লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ যদি r একক এবং উচ্চতা h একক হয়, তখন আমরা লম্ববৃত্তাকার চোঙের আয়তন কী পাই, যে পাই r স্কোয়ার h ঘন একক। এবার কি বলছে, যে যদি ব্যাসার্ধ 50% হ্রাস করা হয়, তখন ব্যাসার্ধর মানটা কত হবে? যদি 50% হ্রাস করা হয়, তখন ব্যাসার্ধ হবে যে r মাইনাস r ইন্টু 50/100। বলছে আর তো ছিল, 50% হ্রাস করা হচ্ছে, আর 50% মানে কি 50/100, কার মধ্যে করা হচ্ছে, আর এর মধ্যে করা হচ্ছে। তাহলে আর মাইনাস আর ইন্টু 50/100, তাহলে কত পাচ্ছি, আর মাইনাস এখানে 0 0 কেটে আছে, অর্থাৎ 50 2 100, মানে r/2। ক্যালকুলেশন করে পাচ্ছি কত আবার, r/2 পাচ্ছি, ঠিক আছে। তাহলে যদি ব্যাসার্ধ 50% হ্রাস করা হয়, তখন ব্যাসার্ধ কত হচ্ছে, r/2। এবং যদি উচ্চতা 50% বৃদ্ধি করা হয়, হ্রাস করতে বলেছিল বলে এখানে মাইনাস করেছিলাম, আর এখানে বৃদ্ধির কথা বলছে, তার জন্য এখানে কি হবে, প্লাস হবে, ঠিক আছে। তাহলে h প্লাস h ইন্টু 50/100, এখানেও ক্যালকুলেশন করে আমরা কি পাচ্ছি, 3h/2। তাহলে যখন ব্যাসার্ধ r এবং উচ্চতা h ছিল, তখন আয়তন ছিল কি, পাই r স্কোয়ার h ঘন একক। এবার যখন ব্যাসার্ধ হ্রাস পাচ্ছে এবং উচ্চতা বৃদ্ধি পাচ্ছে 50%, তখনকার আয়তনটা কত হবে সেটা বের করতে হবে। আর তখনকার আয়তনটা কত হচ্ছে সেটা দেখো, বলছে লম্ববৃত্তাকার চোঙের আয়তন তখন কী হবে, তাহলে যে পাই আর ফর্মুলা হচ্ছে কি, পাই আর স্কোয়ার h। পাই তো থাকলো, আর এর মান আমরা কত পেয়েছি, এখানে আর এর মান পেয়েছি কি r/2, এবং h এর মান কত পেয়েছি 3h/2 ঘন একক। তাহলে এটাকেও ক্যালকুলেশন করে কী পাচ্ছি, পাই ইন্টু r²/4 ইন্টু 3h/2 সমান সমান কী পাচ্ছি, 3 π r স্কোয়ার h/8। এটা কি, যে প্রথম আয়তন থেকে এই যে সেকেন্ড মানে বাড়া এবং কমার পরে আয়তন পেলাম এটা। এবার আমাদের যে কোশ্চেনটা চেয়েছে সেটা বলেছে যে শতকরা কত আয়তন পরিবর্তন হলো, ঠিক আছে। আগে ছিল আয়তন কত, 5r²h, এখন কত হয়েছে 3πr²h। কর মধ্যে পরিবর্তন হচ্ছে, পাই r স্কোয়ার h এর মধ্যে। শতকরা প্রকাশ করতে বলেছে, আর শতকরা প্রকাশ করা মানে হচ্ছে 100 দিয়ে সংখ্যাটাকে গুণ। তাহলে লিখে দিচ্ছি একবারে, তাহলে অতএব দিয়ে লিখে দিচ্ছি যে অতএব চোঙটির আয়তনের শতকরা পরিবর্তন হলো। শতকরা পরিবর্তন হলো কী হবে, যে পাই r² h মাইনাস 3πr²h/8, এটা পরিবর্তন হলো কতর মধ্যে পরিবর্তন হয়েছে, পাই r² h এর মধ্যে। এটা শতকরা প্রকাশ করতে বলেছে কী করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। ইজিক্যাল টু, তাহলে এখানে লস ভগ্নাংশ বিয়োগ করলে কী পাবো, 8 লসাগু, তাহলে 8πr² h মাইনাস 3πr² h/πr² h থাকলো। তাহলে কী পাচ্ছি, তাহলে উপরে পাচ্ছি কত, 8 থেকে 3 বাদ, মানে 5πr² h বাই, আর নিচে 8টা গুণ আকারে চলে আসবে, 8πr² h ইজ 100।
তাহলে কাটাকাটি করে ক্যালকুলেশন পাচ্ছি আমরা কত 125 সমান 62.1/2%। আশা করছি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। ঠিক আছে, এই অঙ্কটা কিন্তু এটা বেশ ভালো একটা অঙ্ক। নেক্সট 11 নম্বর কোশ্চিন। 11 নম্বর কোশ্চিন বলেছে দেখো, 11 নম্বর কোশ্চিন বলেছে একটি লম্বা বৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ। একটি লম্বা বৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল তার ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ বলেছে। তো আমাকে প্রথমে পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে হবে, ভূমিতলের ক্ষেত্রফল বের করতে হবে। তো পার্শ্বতলের ক্ষেত্রফলটা কী হয়ে যাবে, ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ। আর শঙ্কুটির উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত হবে সেটা বের করতে বলেছে। তো প্রথমে আমরা ধরে নেব শঙ্কুটির ব্যাসার্ধ এবং উচ্চতা যথাক্রমে h একক এবং ব্যাসার্ধ r একক। শঙ্কুটির উচ্চতা ধরে নিলাম h একক এবং ব্যাসার্ধ ধরে নিলাম r একক। এবং তির্যক উচ্চতা কী পাবো, তাহলে তির্যক উচ্চতা পাবো আমরা, তির্যক উচ্চতা l সমান হচ্ছে √ওভার ব্যাসার্ধ স্কোয়ার প্লাস উচ্চতা h স্কোয়ার, উচ্চতা স্কোয়ার। তাহলে আমরা কী পেলাম, তির্যক উচ্চতা l সমান √ওভার h স্কোয়ার প্লাস r স্কোয়ার। এবার দেখো আমরা যে শর্তানুসারে কী লিখতে পারি, শর্তানুসারে লিখতে পারি যে পাই আর এল। পাই আর মানে হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফল বলছে ভূমিতলের ক্ষেত্রফলের, পার্শ্বতলের ক্ষেত্রফল কী জানি আমরা পাই আর এল, আর ভূমিতলের ক্ষেত্রফল কি পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার, আর এই পার্শ্বতলের ক্ষেত্রফলটা বলেছে পাই আর স্কোয়ারের √5 গুণ, তাই √5 দিয়ে গুণ করেছি। এবার আমরা কী করবো, ক্যালকুলেশন করবো, মান বসাবো, বাস। যে এখানে দেখো যে তোমার পাই আর কেটে যাচ্ছে, এখানে জাস্ট একটা আর থাকছে, তাহলে এই পারে পড়ে থাকছে কি এল। আর এল এর মান কত, এল এর মান হচ্ছে আমরা কি √ওভার h স্কোয়ার প্লাস r স্কোয়ার, আর ইজিক্যালের উপরে √5 আর থাকলো। তাহলে আবার কি করছি, উভয় পক্ষে স্কোয়ার করে দিচ্ছি। স্কোয়ার করলে এটা আমরা কি থাকবে, রুটটা উঠে যাবে, h স্কোয়ার প্লাস r স্কোয়ার ইজিক্যাল টু, এখানে 5-এর √5 স্কোয়ারে রুটটা উঠে যাবে, পড়ে থাকবে 5, আর r স্কোয়ার করলে r স্কোয়ার। তাহলে h স্কোয়ার সমান কী পাচ্ছি, 5r স্কোয়ারের পরে কী হয়ে যাবে মাইনাস r স্কোয়ার হয়ে যাবে, সমান কি 4r স্কোয়ার। তাহলে h স্কোয়ার সমান কী পেয়ে গেলাম 4r স্কোয়ার, বা h স্কোয়ার বাই r স্কোয়ার সমান কি 4/1। তাহলে h বাই r সমান 2/1। তাহলে অতএব h/r সমান কী পেয়ে গেলাম, কী পেয়ে যাবো 2:1। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। এবার আসি আমরা 12 নম্বর কোশ্চেন, এবং এই পেজের আমার গলাটাও শুকিয়ে যাচ্ছে। যে 12 নম্বর কোশ্চিন এই পেজের লাস্ট কোশ্চিন, এবং লাস্ট কোশ্চিনটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও। লাস্ট কোশ্চিনটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। এবং তোমাদের বলবো এই অঙ্কটা কিন্তু ভালো করে শিখে নিও, কারণ এই অঙ্কটা যে আসবে তা না, এই অঙ্ক অনুযায়ী অন্য অঙ্ক দিতে পারে, সংখ্যাগুলো চেঞ্জ করে দিতে পারে, কিন্তু তোমার পদ্ধতিটাগুলো একদম সেম, পদ্ধতিগুলো সেম। তা তোমাদের কি করতে হবে, এই অঙ্কগুলো তোমাদের একটু ভালো করে শিখতে হবে। ঠিক আছে, তো কোশ্চেনটা বলেছে শ্রেণী এবং পরিসংখ্যা দেওয়া আছে। হ্যাঁ, বলেছে উপরে পরিসংখ্যা বিভাজন ছকের মধ্যমা শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণীর সীমানা ও সংখ্যাগুরু মান নিম্ন শ্রেণীর সীমানার অন্তর্ফল বের করো। অর্থাৎ ঊর্ধ্ব মানে এই পরিসংখ্যা বিভাজন ছকের মধ্যমা শ্রেণীর, মানে মধ্যমাটা মাঝখানের যে শ্রেণীটা আছে তার ঊর্ধ্বসীমা এবং নিম্নসীমা অন্তর্ফল বের করতে বলেছে, বিয়োগফল বের করতে বলেছে। তো আমাকে চিনতে হবে যে এখানে ঊর্ধ্বসীমা কোনটা আর নিম্নসীমা কোনটা, সেটা বের করতে হবে। তো এখানে তুমি বুঝে যাচ্ছে যে এখানে 125 145 হচ্ছে তোমার কি যে মধ্যমা হচ্ছে, কারণ এই সাইডে 3 এই সাইডে 3, তাহলে মধ্যমা হচ্ছে। যদি এরকম জোড় সংখ্যা থাকলে এভাবে করে দিবে, যদি ওটার অসুবিধা হয় তাহলে কীভাবে বের করতে হয় সেটা আমি কিন্তু শিখিয়ে দিচ্ছি। তো প্রথমে শ্রেণী সীমা এবং পরিসংখ্যাটা এক সাইডে লিখবো, এবং এই সাইডে লিখবো ক্রমযৌগিক পরিসংখ্যা, এই সাইডে কী লিখবো ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্ষুদ্রতর সূচক আর কি। হ্যাঁ, তো প্রথমে কী করবো, ক্ষুদ্রতর ক্রমযৌগিক পরিসংখ্যা বের করতে গেলে কী পাবো, বলছে প্রথমে একটা বসিয়ে দেবো, তারপরে আমি কী পাবো প্রথমেরটা প্লাস দ্বিতীয়টা, তারপরে দ্বিতীয় যে এই যে যেটা পাবো তার সঙ্গে আবার এটার যোগ, আবার এখানে যেটা পাবো তার সঙ্গে এটার যোগ করে করে আমরা কী পাবো লাস্টে টার্মটা পেয়ে যাচ্ছি 77। আর যেখানে এটা হচ্ছে কী বলতো এন এর মান, তাহলে এন এর মান কত পেয়ে গেলাম 77। এবার 77কে কী করবো আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে এন সমান করলো এটা লাস্টের মানটা হচ্ছে কি এন, এটা সমান কত 77, তাহলে n/2 কত 38.5। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রথমে ছকটা দেখে নাও ভালো করে, যে প্রথমে লিখেছি শ্রেণী সীমানা, পরিসংখ্যা এবং ক্রমযৌগিক পরিসংখ্যা। এবার ক্রমযৌগিক পরিসংখ্যাটা কীভাবে পাচ্ছে এবার বুঝে নাও, যে প্রথম টার্মটা বসিয়ে দেবো,
তারপরে কী করবো, প্রথম টার্মটার সঙ্গে দ্বিতীয় টার্মটা যোগ করে করতে পারছি 19, আবার দ্বিতীয় টার্মটা যোগ করে যেটা পেলাম তার সঙ্গে তৃতীয় টার্মটা যোগ করে করে 22, এরকম করে 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 তোমার শেষ অবধি চলে আসবে তোমার কী বলো তো 77, ঠিক আছে। 77 অর্থাৎ এনের লাস্টের টার্মটা হচ্ছে তোমার এনের মান, আর n/2 মানে কত 38, তাহলে 38.5। এবার তাহলে মধ্যমাটা কোনটা হবে, যে 38.5-এর ঠিক বেসিক ক্রমযৌগিক পরিসংখ্যাটা সেটাই হবে যে 38.5। এই 38.5-এর ঠিক পরের 38.5-এর পরের ঠিক যে ওই পরিসংখ্যাটা সেটা কি দেখো, যে 38-এর পরে এখানে কি 22, 42-এর ছোটো এবং 22-এর থেকে বড়, তার মানে কি 38 মানে কি 38-এর পরের সংখ্যাটা কি পড়ছে এখানে 22 পড়ছে, তাহলে 42 পড়ছে, আর 42-এর সঙ্গে তোমার বরাবর কী আছে 125, 45, তাহলে এই শ্রেণীটা হচ্ছে তোমার কি বলো তো যে এটার মধ্যমা শ্রেণী, ঠিক আছে। আর এই মধ্যমা শ্রেণীর উচ্চ সীমা কত 45, নিম্ন শ্রেণীর সীমা কত 125, আর এই দুটো বিয়োগফল বের করতে বলেছে। তো 145 থেকে 125 বাদ দিলে কত পাচ্ছি 20। আশা করছি তোমাদের ভিডিও ভালো লেগেছে, এবং লাস্টে বলবো চ্যানেল নতুন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করুন, এর জন্য পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।